ইলেকশন 23শে এপ্রিল, ইতিমধ্যেই ইলেকশন একদমই আসন্ন এবং ইলেকশন কমিশনের তরফ থেকে একাধিক বিধিনিষেধ সামনে এসছে। বাইক চালানো যাবে না, মদের দোকান বন্ধ এবং একাধিক নিয়ম এবারে লাগু করা হয়েছে ইলেকশন কমিশনের তরফ থেকে। আমাদের সঙ্গে আজকে আছেন পিনাকি গঙ্গোপাধ্যায়। তিনি পেশায় কিন্তু একজন লেখক, গবেষক এবং হিন্দুত্ববাদী মনোভাবাপন্ন। নমস্কার আপনাকে। বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন এবারে একাধিক নিয়ম করেছে, যে নিয়মগুলো এর আগে আমরা সেভাবে দেখিনি। অনেকগুলো নির্বাচন গেছে, 19-এর নির্বাচন, 21, তারপরে একাধিক নির্বাচন গেছে। এবারে 26-এর নির্বাচন যেন একটা মানে ভোট যুদ্ধই হচ্ছে, সেখানে একাধিক নিয়ম, নতুন নতুন নিয়ম এনেছে ইলেকশন কমিশন। কিভাবে দেখছেন? দেখুন, এটা দুটো সাইড আছে। এক হচ্ছে তাদের কেন আনতে হলো এই এত রকমের বিধিনিষেধ, আমাদের আগের ইলেকশনে অব্দি সেটা হয়নি। ইলেকশন কমিশনারের যে অ্যাকচুয়াল কতটা ক্ষমতা সেটা আমরা টিএন সেশনের সময় থেকে আমরা বুঝতে পেরেছিলাম প্রথমবার। এবং জ্ঞানেশ কুমারজি এবং পুরো আমাদের বেঙ্গল ইলেকশন কমিশন যে আছে, তারা যে যে স্টেপসগুলো নিচ্ছে এগুলো ভেরি ওয়েলকাম স্টেপস, যাতে তারা অনেক ডিটেল স্টাডি করে দেখেছেন যে অ্যাকচুয়াল পকেট অফ ভায়োলেন্স কিরমভাবে শুরু হচ্ছে, কিরমভাবে আগের বার সেন্ট্রাল ফোর্সকে মিসগাইড করে হাজারদুয়ারি ঘোরানো থেকে আরম্ভ করে তারপর ইলেকশন কমিশনের যে মানে পুরো ম্যান্ডেটটা শুধু মানে সোর্স জ্যামিং, হ্যাঁ, এটার মধ্যে এই যে বাইকের তাণ্ডব একটা চলে, হ্যাঁ, সেইগুলো খুব খুব এভিডেন্ট বাই এর কাছে এবং পুরো রেকর্ডও আছে। এই যে 800 জন, একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম্বার দিচ্ছেন যে 800 জনের এগেনস্টে 800 জনের এগেনস্টে কিছু তাদের জেলে দেওয়া হবে, এই দেওয়া হবে, মানে ইতিমধ্যেই শনাক্ত, আইডেন্টিফাই করা গেছে, মানে যারা গুন্ডা টাইপ। হ্যাঁ, গুন্ডা টাইপ। এই 800 জনটা কিন্তু নতুন নয়, এটা 2021-এর ইলেকশনের পরে পোস্ট পোল ভায়োলেন্সে যারা ইমপ্লিকেটেড ছিলেন, এই 800 জন সেই 800 জন যাদেরকে সোসাইটি থেকে বা সরিয়ে না রাখলে তারা আবার সেই তাণ্ডব চালাতে পারে। সো অ্যাজ আ প্রিকশনারি মেজার এটা কিন্তু ইসি বলেনি, এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝতে পারছেন যে এটা হতে পারে, সেই জন্য ওনার ডিফেন্সটা ক্রিয়েট করে রাখছেন আগে থেকে। আর এই যে সব এগুলো মানে সেন্ট্রাল ফোর্স আনা, সেন্ট্রাল ফোর্সের এত হিউজ, আগেরবার আমাদের 800 কোম্পানিতে পুরো 7 দফার ভোট হয়েছিল, এখন আমাদের 2400 কোম্পানি এসে গেছে, তাও 2 দফার ভোট। এবং আমার পাশেই আপনি দেখবেন যে এখানে থেকে 10 দিন আগে থেকে তারা ক্যাম্প করে বসে আছে, দে আর নট মুভিং। এই না যে এই স্টেশন থেকে সরিয়ে তাকে ওই স্টেশন এই করছে, করাতে মোবিলাইজেশনে যে লজিস্টিক্যাল চ্যালেঞ্জগুলো তৈরি হয় সেগুলোকে টোটালি অ্যাভয়েড করে ফেলেছে। তো মানুষের মধ্যে একটা জিনিসই সে ইলেকশন কমিশন করছে, যে তার কনফিডেন্স বিল্ডিং মেজারটা তার দায়িত্ব এবং সেই দায়িত্বটা সে পালন করছে, এবং সেই দায়িত্বটাকে যত ডিটেলে উনি মানে ইলেকশন কমিশন করছেন সেইটাকে আমি সাধুবাদ জানাই। এবং এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা ভোট ম্যানিপুলেশন, সাইন্টিফিক রিগিং, বুথ জ্যামিং, এই সেই ছাপ্পা ভোট, এইগুলোকে যখন বন্ধ হয়ে যাবে, তারপরে যে পরিণামটা আমরা 4ঠা মে দেখব, সেটা হবে প্রথমবার আই রিপিট, প্রথমবার বাংলার জন্য দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল। এতদিন আমরা ম্যান্ডেট অফ আ পলিটিক্যাল পার্টি, কংগ্রেস আমলে কংগ্রেস করেছে, সিপিএম আমলে সাইন্টিফিক রিগিং এর নাম আমরা প্রথমবার শুনেছি, এবং তৃণমূল আমলে সেটাকে আরো পারফেকশন নিয়ে যাওয়া হয়েছে উইথ দ্য হেল্প অফ আইপ্যাক। তো এইবার যদি এই সব মেজারগুলোকে ফুললি অন গ্রাউন্ড ইমপ্লিমেন্ট হয়, সেটা আমরা আগামী দিনেই দেখতে পাবো কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে, কতটা সাকসেস হচ্ছে। তাহলে এটা প্রথমবার বাংলার মানুষের বিধান হবে, বাংলার মানুষের বিধান হবে, যেটা আমরা আজকে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, এবং সেই ম্যান্ডেটটা কিন্তু আমরা আজ অব্দি দিতেই পারিনি, আমরা দিতেই পারিনি 50 বছর ধরে। তো সেইটা আমাদের বুঝতে হবে, এবং এইখানে দাঁড়িয়ে জ্ঞানেশ কুমার যদি এইগুলো করে সেই এনভায়রনমেন্টটা তৈরি করতে পারে, মানুষের মধ্যে ট্রাস্ট বিল্ড করতে পারে, মানুষ যদি ভোটিং পার্সেন্টেজ আমাদের বাড়ে, উইচ আমরা এক্সপেক্ট করছি উইল বি ক্লোজার টু 75 to 80%, যদি সেই জায়গায় চলে যায়,
তাহলে মানুষের স্বতঃস্ফূর্তভাবে এই যে গণতন্ত্রের উৎসব সেটাকে সেলিব্রেট করা হবে। আদারওয়াইজ কি হচ্ছে, ইটস আ কম্প্রোমাইজড ইভেন্ট, প্রতিবার ম্যানেজড ইভেন্ট। এটুকুই বলবো এই ব্যাপারে। তো ওয়েট অ্যান্ড সি ফর হোয়াট হাউ ইট থিংস প্যান আউট। আপনি বলেন যদি নিশ্চিত করা যায় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন, অবশ্যই মানে এটা করার জন্যই ইলেকশন কমিশন এবারে সক্রিয় এবং বিভিন্ন বিধিনিষেধ করছে। প্রচুর সেটার জন্য তো আমাদের ট্যাক্স পেয়ারের পয়সা আমাদেরকে দেওয়া হয়। একদম একদম। হ্যাঁ। এবং কিন্তু তারপরেও দেখা যাচ্ছে একাধিক ঘটনা এই দাঁতনে, মানে আমরা দেখলাম গতকালই দাঁতনে যেভাবে মানে বাইকের পর বাইক জ্বালিয়ে দেওয়া, আক্রমণ করা, বিভিন্ন জায়গায় ইকবালপুরে ঘটেছে তার আগের দিনই, মানে যিনি প্রার্থী পোর্টের রাকেশ সিং, সেখানে তৃণমূলরা মহিলাদের উপর হামলা করলো, মানে প্রকাশ্য একদম কলকাতার বুকে। এই ঘটনা তো ঘটছে, তাহলে কতটা আটকানো যাচ্ছে এত বিধিনিষেধ করার পর? এবার ভাবুন, এটা যদি না করা হতো তাহলে কি জায়গাটায় চলে যেত। মানে করার পরে আপনি ভেবেচিন্তে দুটো জায়গার নাম বললেন, তাই না, দাতন আর ইকবালপুর। তো এবার এই মেজার গুলো যদি না নিত, সেই তাণ্ডব আমরা তো দেখেছি চোখের সামনে কিরকম হয়েছে। কত বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে, কত বিজেপি কর্মী বাড়ি ফিরতে পারেনি, ঘর ছাড়া, তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া, এগুলো পরপর ঘটনা হচ্ছে। আজকে দুটো একটা ইভেন্ট যদি হয়ে যায়, এইটা এটা আটকানো যেত হয়তো, মানে যেত কি যেত না সেটা আমার পক্ষে এখানে বসে বলা ঠিক নয়। কিন্তু এইটাতে আমাদের বুঝতে হবে যে জিনিসটার মধ্যে যে মানে এই যে ভলিউম অফ ইনসিডেন্টস আর নাম্বার অফ ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট গুলো যে কমে যাচ্ছে দীর্ঘদিন, মানে এইবারে, তো তাতে এই ইম্প্যাক্টটা আসবে। তবে এই দুটো একটা ইভেন্ট হয়েছে, আমার মনে হয় এটাতে আরো সেন্ট্রাল ফোর্সেসরা নড়ে বসবে, যারা ভেবেছিল যে অত কিছু নয়, যে কারণ তারা তো সব বাইরে থেকে এসছে, তারা ভোটে বাংলায় কি হয় তাদের আইডিয়া ছিল না, তাদেরকে একটা ট্রেলার দেখিয়ে দিল যে এখানে কি হয়। এবার কিন্তু তারা সেই মতন ভাবেই অ্যাকশনটা নেবে। আর কিছুদিন আগে আপনি হয়তো দেখেছেন, 2 দিন 3 দিন আগে 5টা সেন্ট্রাল ফোর্সের হেড অফিস, মানে শীর্ষ কর্তারা একসাথে বসে জয়েন্ট মিটিং করে স্ট্র্যাটেজি বানিয়েছে যে হাউ টু হ্যান্ডেল দিস ইলেকশন, এটা ওভারঅল মানে সিকিউরিটি অ্যান্ড সেফটি লেভেল। একটা বিষয়ে যাব, এই যে এসআইআর হওয়ার পর অনেকটাই তৃণমূল কংগ্রেস হয়তো দায়ী হচ্ছে, বিজেপি অ্যাডভান্টেজ, কিন্তু যেভাবে অ্যাডজুডিকেশনে প্রচুর এখনো পর্যন্ত বৈধ ভোটার তারা এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থায় আছে, কোথাও কি সুপ্রিম কোর্ট যেভাবে ইন্টারফিয়ারেন্স করলেন, বিচারপতিদের দায়িত্ব দিলেন এই বিচার করার জন্য, সুপ্রিম কোর্ট কি আরো বেশি সংবেদনশীল হতে পারতো না? এই বিষয়টা নিয়ে কি মনে করেন? ঠিক আছে, আমরা আইনের তরফ থেকে আপনার যতটা যতটা সাপোর্টের দরকার আমরা সেটা দিচ্ছি, কিন্তু তাতে কি হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আরজি এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমরা দেখলাম কপিল সিব্বল এন্ড অল অফ দ্যাট, তো এরা কি করলো, জিনিসটাকে অনেক বেশি ইসি কে ওভাররাইড করতে গেল। নর্মাল কন্ডিশনে ইসির পাওয়ারস আর অ্যাবসলিউট, হ্যাঁ, when it comes to ইলেকশন, সেখানে সুপ্রিম কোর্টে যেতে হয় না। এরা সুপ্রিম কোর্টে জোর করে গেলে এবং এটার এগেনস্টে সুপ্রিম কোর্টের যে রায়টা, যে অ্যাডজুডিকেশনে যাবে, এবং আজকে গিয়ে দেখা যাচ্ছে 23 লাখ লোক আজকে অব্দিও না, আজকে প্রথম একটা সাপ্লিমেন্টারি লিস্ট, সেখানে মাত্র 136 জন আবার বৈধতা পেয়েছে যারা এবারের এই নির্বাচনে ভোট দিতে পারবে, মানে বাকি জন এখনো বিচারাধীন। কিন্তু এই যে বিচারাধীন লোকেদের যে সমস্যার মধ্যে উনি ফেলে দিলেন, মানে টিএমসি এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যে এবার তাদের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গিয়ে সুপ্রিম কোর্টে কেস করতে হবে, তো সেটা কেউ করবে না। হয়তো আগামী দিনে এটা ইসি বা যখন আবার এটার একটা কোনো রেজলিউশন ডেফিনেটলি বেরোবে লোকাল লেভেলে, বিএলও থ্রু দিয়ে বা ডিস্ট্রিক্ট কোর্ট বা এইসবের থ্রু দিয়ে জিনিসটাকে সর্ট আউট করা। বাট অ্যাজ অফ নাও ইটস আ ভেরি ব্যাড সিচুয়েশনে বাংলার মানুষকে তৃণমূল ফেলে দিয়েছে। মানে এই এত লাখ ভোটার, 23 লাখ ভোটার, যাদেরকে এই অ্যাডজুডিকেশনের থ্রু দিয়ে যেতে হবে ইন দ্য কামিং ডেজ। তো এটাই বলবো, তো সংবেদনশীল সুপ্রিম কোর্ট অ্যাজ পার ল যেটা ঠিক মনে হয়েছে আমার ধারণা সেটা করেছে। কারণ এইটা যদি না করতো, অন দ্য কন্ট্রারি, তাহলে তৃণমূলের কাছে যেটা তৃণমূল এখন বলছে ইডি কে কিনে নিয়েছে বিজেপি, তখন বলতো সুপ্রিম কোর্টকেও কিনে নিয়েছে বিজেপি।
তো সেই জন্য সেই ওই এভিনিউটা খুলে দিল। আজকে 3 মাস ধরে তার জন্য ইম্প্যাক্টটা কি হলো, 3 মাস ধরে আমাদের, সরি 3 মাস না, কতদিন হবে, 1.5-2 মাস ধরে এই এত জাজ ফ্রম, মানে একদম প্রথম থেকে লোয়েস্ট লেভেল থেকে হুম। একদম ডিস্ট্রিক্ট লেভেল এডিজি সব যারা আছেন, তো মানে তাদের এসআইআর এর তাদেরকে পুরো ইনভলভ তাদেরকে করে পুরো দেওয়া। এসআইআর ইনভলভ করে দিয়ে নর্মাল যারা বিচারের, মানে যাদের যাদের হ্যাঁ, এবং জাস্টিসের জন্য একদমই, এবং ক্রিমিনাল অনেক অনেক কেস, কেস সেটাও তো পেন্ডিং হয়ে গেল যার ফলে। ক্রিমিনাল কেস বা সিভিল কেস সব পেন্ডিং চলে গেল। এটার তো দায়িত্ব নিতে হবে না? এটা তো, এটাতে এরম ভাবে বারবার করে যদি আমাদের জাজেদের তো এমনি ব্যান্ডউইথ নেই, কারণ হুম। এমনি আমাদের জাজ নেই এনাফ টু ডিসপোজ অল দ্য কেসেস। তো সেইখানে দাঁড়িয়ে আরেকটা বোঝা তাদের ওপরে দিয়ে, চাপিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো আমাদের জুডিশিয়ারির একটা, মানে অনেক রকম ভাবে জিনিসটার ক্ষতি হলো। এক জুডিশিয়ারির দিক থেকে ক্ষতি হলো, মানুষের ক্ষতি হলো, এবং সবচেয়ে বড় কথা কেউ গেন করলো না এই প্রসেসটা থ্রু দিয়ে। এটা ইসির পুরো যে ফর্মুলাতে অন্য জায়গায় করেন সুষ্ঠুভাবে, সেটা এখানেও হয়ে যেত। এই তৃণমূলের এই প্যানিক অ্যাটাক যদি না হতো রোহিঙ্গা ভোট নিয়ে, তাহলে এটা তাই হয়ে যেত। আর একটা বিষয়, যেমন আইপ্যাক, ইতিমধ্যে আইপ্যাক যে কলকাতার ব্রাঞ্চ, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বন্ধ হয়ে গেছে। এই আইপ্যাকের যে মামলা, সেই মামলাতেও কিন্তু চরম ভৎসনা করলো। আজকেই সেই মামলাটা ছিল সুপ্রিম কোর্টে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম ভৎসনা করলো সুপ্রিম কোর্ট। বলছে কোনো মুখ্যমন্ত্রীর মানে এখতিয়ারই নেই এই ধরনের একটা তদন্তমূলক বিষয়ে হস্তক্ষেপ করার, এবং চরম ভৎসনা করলো। কি বলবেন? আপনি কি ওরা নতুন কোম্পানি ফর্ম করেছে, আপনার কি জানেন? আই প্যাকআপ। হুম, প্যাকের সাথে আপটাও যোগ করে ওরা এখন এখন আই প্যাকআপ হয়ে গেছে। তো বাংলা থেকে মানে প্যাকআপ হয়ে যাওয়ার পরে, দিস ইজ অন আ লাইটার নোট, বাট এটা একটা ভালো জিনিস হলো যে মানুষ, আমাদের ডেমোক্রেসিটা কি, যে মানুষ তার নেতাকে সিলেক্ট করে, সেইখানে সেই নেতা ডেফিনেটলি তার ইলেকশন মেশিনারি আছে, তার হেল্প নিতে পারে। তার মানে এই নয় যে নেতাই সেকেন্ডারি হয়ে যাচ্ছে। আমাদের তৃণমূলের এমএলএ এমপিদের কন্টিনিউয়াস, বা যারা এই যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এই সেই যারা আছে, তাদের কোনো পাওয়ার নেই। সব পাওয়ার হ্যাজ বিন টেকেন ওভার বাই আইপ্যাক। আজকে তারা যখন মাঠ থেকে প্যাক আপ হয়ে যাচ্ছে, এবং শুনেছি একটা সংখ্যক নাকি টোটাল প্যাক আপ হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তারা অপারেটও করছে। আর এই যে ফ্রি, মানে তাদেরকে যে খোলা দিয়ে দিল 20 দিনের লিভ বলছে অন পেপার ফ্রম এন এইচআর স্ট্যান্ড পয়েন্ট, কিন্তু তাদের কাজ করতে বারণ তো করেনি। তাদের কাছে অলরেডি কাজ আছে, তারা জানে তাদের কোন বুথে অ্যাসাইন্ড কি কাজ আছে। তো তারা, আমার ধারণা, নিশ্চয়ই বকলমে এই কাজগুলো করে যাবে। বাট যেটা করতে পারবে না, যে সামনে এসে ওই ওই ছড়িটা ঘোরাতে পারবে না। সেটাও আমার মনে হয় একটা ভালো হলো, যে একটা তৃণমূলের এমএলএ যতটা সম্মান পাওয়া উচিত তার পার্টির থেকে, সে এবার এটা পেতে পারবে। এতদিন তাদের কোনো অস্তিত্ব ছিল না। আইপ্যাক লিস্ট বানাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে ডিসাইড করে পাবলিশ করে ছেড়ে দিচ্ছে। তো এখানে সবাই সেকেন্ডারি হয়ে গেছে। আর আপনার প্রশ্নটা হচ্ছে কি ছিল প্রথমে, আমি একটু মনে হয় ডাইভার্ট করে গেলাম উত্তরে। না, আমি আইপ্যাকের প্রসঙ্গেই বলছি যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের কাছে তো একটাই এজেন্সি ছিল, সেটার উপরেও লক্ষ্য পড়েছে বিজেপি। তো ওটা তো বিজেপির লক্ষ্য নয়, ওটা তো ইডির লক্ষ্য। উনি বারবার এই জিনিসটা কেন গুলিয়ে ফেলেন যে ইডি, ইসি বা ইলেকশন কমিশন, এগুলো কোনোটাই বিজেপির ইউনিট নয়, এটা পার্টি অফিসের নয়। আমাদের বিজেপির পার্টির পাওয়া যাবে না, তো সেটা ওনার পাওয়া যায়, ওই জন্য উনি ফাইল নিয়ে দৌড়ে দৌড়ে পালিয়ে যান। তো সেরকম ভাবে যদি অবস্ট্রাকশন অফ ল, যেটা উনি করেছেন, যে ডাকাতি কেস আছে মনে হয় এটাতে, তো সেই যদি হয়, তাহলে তো মানে কি বলবো, এখন সবেতে বিজেপিকে টেনে এনে তো লাভ নেই। তুমি তাকে ইউজ করছো কয়লা স্ক্যামের টাকা সাইফন অফ করার, হাওয়ালা দিয়ে হাওয়ালা করা, গোয়ার ইলেকশনে কাজে লাগানোর, যা যা অ্যালিগেশন শুনতে পাই সংবাদ মাধ্যমে। তো সেইখানে দাঁড়িয়ে সবেতে বিজেপির কোথায় হলো? টাকা তোমরা, কয়লা চুরি করলে তোমরা, টাকা পেলে তোমরা, হ্যাঁ,
এখন সেই টাকা তোমরা ম্যানেজ করে উঠতে পারলে না পুরোটা, মানে ওই সাপের ব্যাং গেলার মতন অবস্থা হয়ে গেল। এখন সেই ব্যাং শুদ্ধ সাপ একসাথে ধরা পড়েছে। তো সেই সময় তো হয় ওই সাপে ব্যাং খেললেই তখনই সাপটাকে ধরা পড়ে এবং তার মানুষ সেই শাস্তি দেয় তখন। তো তৃণমূলেরও তাই হয়ে গেছে এই আইপ্যাক নিয়ে। অন্যবারের তুলনায় এবার অনেক বেশি আশাবাদী। আগের বারই আমাদের অনেকটা চেঞ্জ হতে পারতো যদি আমাদের ক্যান্ডিডেট এই তৃণমূল থেকে আগের দিন ফ্ল্যাগ ধরে পরের দিন ক্যান্ডিডেট না করা হতো। সেখানে এবার এবার সেগুলো তো হয়নি। অনেক ডিসিপ্লিন ওয়েতে অনেক দিন ধরে কাজ চলেছে অন দ্য গ্রাউন্ড। তো আমি আশাবাদী, কারণ এটা আমাদের আচ্ছা, আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। আপনি বললেন যে এবারে অনেকটা অবশ্যই যেমন ডিসিপ্লিন ওয়েতেও করা হয়েছে, কিন্তু এই বিষয়টাও কিন্তু অনেকটাই হয়েছে যেটা আপনি বললেন, আমি এখানেই অপোজ করছি। এই যে তৃণমূল থেকে আসার পর ফ্ল্যাগ নিয়ে আপনি বললেন যে প্রার্থী করা হয়েছে, তৃণমূল থেকে এসে প্রার্থী হওয়া কিন্তু একাধিকজন এবারেও কিন্তু হয়েছে, যারা তৃণমূল থেকে এসছেন, খুব কম দিনের জন্য বিজেপি করছেন বা কম দিনের জন্য বিজেপির সঙ্গে যুক্ত, তাদের প্রার্থী করা হয়েছে এবং একাধিকজন আছে। এবং এরকমও প্রার্থী আছে যারা তৃণমূল বিজেপি তৃণমূল আবার বিজেপি এরকম যাওয়া আসা করার লোকেও কিন্তু প্রার্থী হয়েছে, এবারেও কিন্তু ঘটেছে। মানে এর অন্যথা কিন্তু হয়নি, হয়তো ডিসিপ্লিন ওয়েতে হয়েছে বা কম সংখ্যক হয়েছে, কিন্তু হয়েছে। দেখুন, আমি এক্সাক্ট সিটটা আমার কাছে আপনি বললে আমি সেটাকে কাউন্টার করে দিতে পারতাম। কিন্তু কোনো জিনিস রুল থাকে, কোনো জিনিস এক্সেপশন থাকে। এবার যদি হয়েও থাকে সেটা এক্সেপশন, আগেরবার ওটা রুলের মধ্যে চলে গেছে। তো সেখানে ইম্প্যাক্ট অন জেনারেল ভোটার অ্যান্ড কনফিডেন্স বিজেপির ওপরে অনেকটা কমে গেছে। বিশেষ করে ধরুন আমি উত্তরপাড়ার কনটেক্সটেই যদি বলি, প্রবীর ঘোষাল তৃণমূলের দীর্ঘদিনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযাত্রী, উনি একদম প্রথম থেকে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তো ওনাকে উনি তৃণমূলের এমপি এমএলএ ছিলেন, তারপরে বিজেপিতে এলেন, এসে বিজেপিতে উনি হারলেন। তো তখন আমাদের পার্টির লোকেদের তাকে তো ভালো করে নেয়নি, আগের বাড়িতে ইলেকশনে তার এগেনস্টে দাঁড়িয়ে কথা বলেছে। তো সেইগুলো অনেক অংশে এটা করা গেছে, আর অনেক ডিসিপ্লিন ওয়েতে অনেক সার্ভে এবং এর থ্রু দিয়ে ক্যান্ডিডেট সিলেকশন প্রসেসও হয়েছে। তো তো একটা হার্ড ওয়ার্কের একটা ফল পাবে বিজেপি, আর এইবার পাওয়াটা অত্যন্ত দরকার, কারণ আমাদের ঘাড়ের ওপর বাংলাদেশের জামাত বর্ডারে নিঃশ্বাস ফেলছে। আমাদের হিন্দুত্ব বাঁচানোর এটা লড়াই, আমাদের এটা দেশের সভারেনিটি বাঁচানোর লড়াই। তো এইখানে কোনো আপোষ হবে না। আর এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আপনার দর্শকের থ্রু দিয়ে বলবো যে এই লড়াইটা ধর্মের লড়াই এবং ধর্ম অধর্মের লড়াই। তারা ডিসাইড করুক। একটা করাপ্ট পার্টি, একটা পার্টি যার বেস হচ্ছে গিয়ে শুধু করাপশনের থ্রু দিয়ে মানুষকে বঞ্চিত করা, তো তাকে ভোট দেবে না ধর্মের পথের থেকে আরেকটা সুযোগ দেবে। আগামী দিনে বিজেপির আমি সুযোগ দেবো, এবং যতক্ষণ না তারা নিজেরা প্রমাণ করবে, আই উইল নট বেট মাই সেলফ। প্রমাণ করার সুযোগটা দেওয়া উচিত, সেটাই ধর্ম হবে এখন। তার মানুষের একটা শেষ চেষ্টা করে দেখা উচিত, এটুকুই বলবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ দেখছিলেন। নমস্কার।